আমরা বাংলোটার দরজার কাছে এসে হাজির হলাম। এখন আস্তে আস্তে সন্ধ্যা নেমে এসছে। বেশ ভৌতিক পরিবেশ। জোনাকিগুলো মাঝে মাঝে উড়ে যাচ্ছে, যেন এক মায়াবী জগতে এসে আমরা হাজির। কাছের কোনো গাছ থেকে পেঁচার বিচ্ছিরি ডাক, তার সাথে দূরের জঙ্গল থেকে শেয়াল অবিরাম ডেকে চলেছে। আমারও বিশ্বাস কর, নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তমলুক টকিজ থেকে আমি সুমিত বলছি। তমলুক টকিজের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাবো আমাদেরই লেখায় এক হাড় হিম করা গল্প, নারান্দার চায়ের দোকানে। আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। তো চলুন নারান্দার দোকানে চা খেতে খেতে শুরু করা যাক আজকের গল্প। আমাদের রোজ সন্ধ্যার আড্ডাটা ছিল নারান্দার চায়ের দোকানে। সবাই কাজ সেরে সন্ধ্যায় নারান্দার দোকানে বসে চা চপ মুড়ি খেয়ে বন্ধুরা আড্ডা দিয়ে তবেই বাড়ি ফিরতাম। আসলে কাজের চাপ এখন এতটাই আর সময় হয়ে ওঠে না আড্ডা মারার, তাই সন্ধ্যায় ওই একটু সময় বের করে আমরা হাজির হতাম আমাদের নারান্দার দোকানে। সেদিনও আমরা দোকানে আড্ডা মারছি। হঠাৎ অনেক দিন পর আমাদের আড্ডায় যোগ দিল অর্ণবদা। অর্ণবদা আগে প্রায় আসতো, এখন এলেও ওই রবিবার করেই আসে, কারণ অর্ণবদার কাজ সেরে ফিরতে ফিরতে প্রায় প্রত্যেক দিনই রাত হয়ে যায়। রবিবারটা ছুটি থাকে, তাই ওই দিনই আসে আমাদের সাথে আড্ডা মারতে। আচ্ছা, অর্ণবদার সাথে আপনাদের পরিচয়টা করিয়ে দিই। অর্ণবদা এখন একটা নামী কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে। এখন জোনাল ম্যানেজার, তাই চাপটাও বেড়েছে। অর্ণবদার প্রচুর জায়গায় ঘোরার অভিজ্ঞতা আছে। রাতে একা একা বাইক চালিয়ে ফেরার পথে কত রকম অদ্ভুত সব ঘটনার সাক্ষী ছিল, সেটা আমরা অনেক আগেই শুনেছি। আজ আবার অনেক দিন পর অর্ণবদাকে পেলাম। আজ তাই দাদাকে ছাড়ছি না। একটা অভিজ্ঞতার কথা আজ দাদার কাছেই শুনবো। তার উপর আজ ওয়েদারটাও গল্প শোনার পক্ষে একদম আইডিয়াল। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর জোরে জোরে বাতাস। এখন বৈশাখ মাস, তাই বিকেল বা সন্ধ্যার মুখে কালবৈশাখী দাপট লেগেই আছে। আজও তার ব্যতিক্রম হয়নি। আমরা বৃষ্টি শুরুর আগেই সবাই নারান্দার দোকানে চলে এসেছি, এই এক রক্ষা। এখন বৃষ্টি হলেও আমাদের কোনো অভিযোগ নেই। তার উপর অর্ণবদা একটা বাড়তি পাওনা। নারান্দাকে বললাম 6টা গরম গরম চা বানাতে। আজ জিজ্ঞেস করলাম, নারান্দা আজ কি ভেজেছ গো? নারান্দা বলল, আরে বিকেল থেকে যা মেঘের অবস্থা, বিক্রি বাটোয়ারা হবে নাকি ঠিক নেই, তাই কিছু ভাজিনি রে। তোরা বললে বল না, ঝট করে বেসন মেখে গরম গরম ভেজে দিচ্ছি। নারান্দার আশ্বাস পেয়ে মনটা খুশিতে ভরে গেল। বললাম, তাহলে 6টা গরম গরম চা আর তার সাথে 6টা গরম চপ আর একটা বড় বাটিতে মুড়ি চাট করে দাও দেখি। খেতে খেতে আজ অর্ণবদার গল্প শুনব। নারান্দাও অল্প কিছু সময়ের মধ্যে গরম চপ মুড়ি চাট করে দিল, আর সাথে নারান্দার স্পেশাল চা। মুড়ি খেতে খেতে আমরা সবাই অর্ণবদাকে ঘিরে গোল হয়ে বসে পড়লাম। অর্ণবদা বলল, তোদেরকে তো আমি রাতে যখন বাইক নিয়ে বাড়ি ফিরতাম সেই সময় কত রকম সব অদ্ভুত ঘটনার সাক্ষী ছিলাম, সেগুলো আগেই বলেছি। আজ ওইসব বাদ দে, আজ একটা অন্য ঘটনা বলছি, শোন। এই বলে অর্ণবদা চায়ে চুমুক দিয়ে বলল, বছর দুয়েক আগে আমি একবার আমাদের কোম্পানির সেমিনারে রাজস্থানে গিয়েছিলাম। আমি একা নয়, আরও আমাদের অনেক স্টাফরাও ছিল। ওটা বলতে পারিস আমাদের একটা অফিস প্যাকেজ ছিল। কাজের ভিত্তিতে কোম্পানি ওইসব প্রোভাইড করেই থাকে, তা তো তোরা জানিস। তো যাই হোক,
আমরা গিয়ে হাজির হলাম একটা বড় হোটেলে। তবে হোটেলটা একদম যে শহর লাগোয়া তা নয়, শহর থেকে প্রায় 5 কিলোমিটার ভেতরে একটা হোটেল পেয়েছিলাম আমরা। আগে থেকেই হোটেলে আমাদের জন্য বুকিং করা ছিল। আমরা দুপুর নাগাদই পৌঁছে গিয়েছিলাম। দুপুরে লাঞ্চের পর আমাদের সেমিনারটা ছিল। আমরা 3 দিনের জন্য এসেছিলাম এখানে। সেমিনারের পর সন্ধেবেলা আমরা ঘুরতে বেরালাম। আর তোরা তো জানিসই রাজস্থানে ঘোরার কত জায়গা, 3 দিনে তা কভার করা সম্ভব নয়। আমাদেরই হোটেল থেকে কিছুটা দূরে একটা পুরনো বাংলো বাড়ি, বলতে পারিস ওই রাজা জমিদারদের যেরকম ফার্ম হাউস হয় ওই রকম একটা বাড়ি দেখতে পেলাম। চারিদিকে ভাঙাচোরা কোনো রকমভাবে দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখে তাই মনে হচ্ছে। আমিও একটু কৌতূহলবশত এগিয়ে গিয়ে দেখলাম বাড়িটার দেওয়ালে কিছু ভগ্ন দশা ধরেছে বটে, কিন্তু সামনে এসে দেখতে পেলাম বাড়িটা ঠিকই আছে, মানে অনায়াসেই কেউ থাকতে পারেন। বাড়িটা কিছুটা না ওই পোড়া বাড়ির মতো। আর তোরা তো জানিস কোথাও ভৌতিক স্থান বা পোড়া বাড়ি দেখলে আমার নেশা যে কয়েকটা ছবি তুলে রাখবো। তোদের তো কত ছবিই না দেখিয়েছি। ভূতের ভয় আমার তেমন নেই, তবে আগ্রহ বিস্তর। কম জায়গায় গিয়েছি, কিন্তু ভূতের আর দেখা পাইনি কোনো দিনই। এবার এসেছি রাজস্থানের একটা গ্রামেই বলতে পারিস। হীরা সিং হলো আমাদের হোটেলের ম্যানেজার কাম গাইডার। আমার সাথে প্রথম দিনে এসেই হীরার সাথে বেশ দারুণ জমে গেল। আমি বাংলোটার দিকে এগোতেই হীরা আমার হাতটা টেনে ধরে বলল, স্যার এই বাংলোটা ভুতুড়ে। এটা একটা ইংরেজ সাহেব বানিয়েছিল। তিনি খুব বাজে ও অত্যাচারী মানুষ ছিলেন, তাই সাহেবকে কারা যেন খুন করে এইখানেই পুঁতে রেখেছে। এরপর থেকেই বাংলোটা ভূতগ্রস্ত হয়ে যায়। এতটাই ভয়ানক যে ওই বাংলোয় গিয়ে কেউ নাকি জীবিত ফেরে না। আমিও হীরাকে আমার সাহসের 2-1টা বড়াই করলাম। আমারও কিছু অভিজ্ঞতা ওকে শোনালাম। ভাবলাম ও হয়তো এবার ভরসা পাবে, কিন্তু হীরা কোনো মতেই আমাকে আর এগোতে দিল না। হাত ধরে টেনে হোটেলে নিয়ে এলো। বলল, স্যার আমি আপনাদের অনেক ভালো ভালো জায়গায় ঘোরাবো, কিন্তু প্লিজ ওই বাংলোর কথা মুখেও আনবেন না। বাংলোতে আর যাবেন না। কিন্তু আমারও মনে একটা কৌতূহল হচ্ছিল যে একবার যদি যেতে পারতাম তাহলে একটু ঘুরে দেখতাম, কয়েকটা ছবিই তো তুলতাম, তারপরই চলে আসতাম। কিন্তু হীরা জানলে তো ছাড়বে না, তাই ঠিক করলাম হীরাকে না জানিয়েই একাই যাব। তাই সকালবেলায় ব্রেকফাস্ট করে চললাম হাঁটতে হাঁটতে। হীরা এখন হোটেলে নেই, সে বাজারে গিয়েছে। আর আমাদের হাতেও সময় বেশি নেই। আজকের দিনটাই আছে, কাল শেষ সেমিনার, তারপর বাড়ি। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে পৌঁছলাম ওই পোড়ো বাড়িটার কাছে। ভাবলাম একটু এগিয়ে ভিতরে যাই, কিন্তু কি মনে হলো জানি না, আর এগোলাম না। বাইরে থেকে 2-1টা ছবি তুলছিলাম। বাংলোটার পাশে একটা ছোট্ট নদী বা ওই রকম কিছু একটা বয়ে গিয়েছে। জঙ্গলের ফাঁক দিয়ে হালকা হালকা আলো খেলে বাংলোটাকে ভুতুড়ে রূপ দিয়েছে। আমি জুতোটা হাতে নিয়ে ওই জলে নামতেই দেখি হঠাৎ সামনে হীরা সিং এসে দাঁড়িয়ে আছে। হীরাকে বললাম, আরে আমি ভেতরে যাব না, ওই জঙ্গলটা পেরিয়ে 2টো ছবি তুলে বাড়ি ফিরে আসব। হীরা রাজি হয়ে গেল। আমি আর হীরা আস্তে আস্তে জঙ্গল ভেদ করে এগিয়ে এলাম। বাংলোটার সামনে এসে কয়েকটা ছবি তুলছি। ছবি তুলতে তুলতেই হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আমাদের হোটেলে আমাদের এমডি স্যার এসেছেন, তাই আর দেরি নয়, আর ছবি নয়। আমি আর হীরা তাড়াতাড়ি ফিরলাম হোটেলে। তবে হীরাকে রাজি করালাম আমরা কিন্তু বিকেলে আবার আসব, কারণ আমার না ছবি তোলা তখনও কমপ্লিট হয়নি। হীরাও দেখি বাধ্য ছেলের মতো রাজি হয়ে গেল। আমরা আবার বিকেলে এসে হাজির। তবে আমরা এখন 2 জন নয়, 3 জন। আমাদের সাথে যোগ দিয়েছেন মনোরঞ্জন বাবু।
উনিও বাঙালি, বাড়ি আসানসোল। আজই আলাপ ওনার সঙ্গে। উনি একজন অদ্ভুত মানুষ, মানে ওনার পেশাটা বড়ই অদ্ভুত। উনি হলেন গোস্ট হান্টার। আমরা যখন ওই বাংলোর গল্প করছিলাম তখন উনি পাশে বসে সেটা শুনছিলেন। নিজেই এসে ওনার পরিচয় দিলেন আর আমার সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। আমরা সকালের পথ ধরে বাড়িটার কাছে এসে হাজির হলাম। মনোরঞ্জনবাবু চারপাশটা দেখে বললেন, এটা একটা পোড়া বাড়ি, কেউ থাকেন না বলেই মনে হয়। এরকম ভগ্ন বাড়ি বা পোড়ো বাড়ি আমি অনেক দেখেছি আর রাতও কাটিয়েছি, কিন্তু কোথাও কিচ্ছু পাইনি। আসলে সব লোকেদের মন গড়া কথা, মশলা দিয়ে সেগুলোকে আরও রঙদার করে তুলেছে। মনোরঞ্জনবাবু বললেন, চলো, আমি আছি যখন ভয় নেই। একটু এগিয়ে যাওয়া যাক, দেখা যাক বাংলোটার ভেতরের রূপটা কেমন। আমি তো এক পায়ে রাজি। হীরা নানা করছিল, কিন্তু আমরা দুজন যখন যাচ্ছি তখন সেও বলল, আচ্ছা চলুন। আমরা বাংলোটার দরজার কাছে এসে হাজির হলাম। এখন আস্তে আস্তে সন্ধ্যা নেমে এসছে। বেশ ভৌতিক পরিবেশ। জোনাকিগুলো মাঝে মাঝে উড়ে যাচ্ছে, যেন এক মায়াবী জগতে এসে আমরা হাজির। কাছের কোনো গাছ থেকে পেঁচার বিচ্ছিরি ডাক, তার সাথে দূরের জঙ্গল থেকে শেয়াল অবিরাম ডেকে চলেছে। আমারও বিশ্বাস কর হাড় হিম হয়ে যাচ্ছে। মনোরঞ্জনবাবু দরজা ঠেলে খুললেন। আমরা মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বেলে ভেতরে ঢুকলাম। চারিদিকে ভাঙাচোরা আসবাবপত্র ছড়িয়ে আছে, তাতে মাকড়সার জাল। মেঝের দেওয়াল বেয়ে গজিয়ে উঠেছে আগাছার জঙ্গল। কখনো পায়ের সামনে দিয়ে খসখস করে কিছু একটা চলে যাচ্ছে। হঠাৎ আমার মনে হলো কেউ যেন ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে। এমন সময় হঠাৎ একটা চামচিকা উড়ে গেল কান ঘেঁষে। মনোরঞ্জনবাবু বললেন, ভয় পেও না, পরিত্যক্ত বাড়িতে এরকম হওয়াটাই স্বাভাবিক। মনোরঞ্জনবাবু এগোতে থাকলেন, পেছন পেছন আমি আর হীরা। এমন সময় কি যেন একটা পেছন থেকে আমায় চেপে ধরেছে। আস্তে আস্তে সেটা আমার টুঁটি চেপে ধরল। আমার প্রায় দম বন্ধ হয়ে আসছে। হীরা অনেক চেষ্টা করছে আমাকে বাঁচাতে, না পেরে সে মনোরঞ্জনবাবুকে ডাকলেন। মনোরঞ্জনবাবু এসে একটা লাঠি দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করলেন। পরে আমার চোখে মুখে জল দিতে আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে আমি জানলাম একটা বড় নির্বিষ সাপ দেওয়ালে ছিল, সেটাই আমার গলায় পেঁচিয়ে ধরেছিল। আর ভালো লাগছে না, আমার এক মুহূর্ত এখানে আর দাঁড়াতে ইচ্ছে হচ্ছে না। আমি ভরসা পাচ্ছি না। অনেক অভিজ্ঞতাই হলো। আমরা বললাম, এবার বাড়ি ফিরে চলুন মনোরঞ্জনবাবু। কিন্তু অবাক করে মনোরঞ্জনবাবু বললেন, ফিরবো মানে? আমি তো ফিরতে আসিনি। আমি বললাম, আপনি থাকলে থাকুন, আমি আর হীরাই ফিরছি। বলে আমরা ফিরতে যাচ্ছি, হঠাৎ একটা ধস্তাধস্তির শব্দে আমরা দুজনে থমকে দাঁড়িয়ে গেলাম। পেছন ঘুরে দেখি মনোরঞ্জনবাবুর জুতো জোড়া পড়ে আছে, কিন্তু তিনি নেই। আমরা একটু এগিয়ে গিয়ে দেখি দেওয়ালের এক ধারে একটা নিথর দেহ পড়ে আছে, আর সেই দেহটাকে একটা শেয়াল খুবলে খুবলে খাচ্ছে। দেহটা আজকের নয়, দিন তিনেকের আগেই বলে মনে হচ্ছে, কারণ প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে দেহটা থেকে। আমরা আর এক দণ্ড অপেক্ষা করলাম না, বেরিয়ে এলাম হীরাকে নিয়ে। সোজা লোকাল থানায় গেলাম, সবটা জানালাম। থানার দারোগার কথা শুনে আমি আর হীরা চমকে উঠলাম। আমি ছবি তোলার সময় কয়েকটা ছবিতে মনোরঞ্জন বাবুকেও ক্যাপচার করেছি। ওই ছবিগুলো দেখিয়েই থানায় একটা নিখোঁজ ডায়েরি করতে এসেছিলাম, কিন্তু দারোগা স্যার একটা পেপার কাটিং দিয়ে আমাদের বললেন, পড়ে নাও। তাতে লেখা, রাজস্থানের ভুতুড়ে বাড়িতে ঘুরতে এসে প্রাণ গেল এক বাঙালি ঘোস্ট হান্টারের। আমাদের সঙ্গে তাহলে কে ছিলেন? আমি আর হীরা
যা শুনলাম কিছুই বিশ্বাস করতে পারছি না। জানি না, মনোরঞ্জন বাবুই হয়তো আমায় সেদিন বাঁচিয়েছিলেন। আমরা ছিলাম নারান্দার চায়ের দোকানে। তো গল্পটি ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন। আসছি আরও অনেক নতুন গল্প নিয়ে। নমস্কার।